হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে গুপ্তদের উত্থান সম্পর্কে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো বলা হয়েছে যে মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতের রাজনৈতিক পুনর্গঠন হয়েছিল কিন্তু গুপ্তদের হাত ধরে। অর্থাৎ মৌর্য যুগে ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রবর্তন ছিল এবং মৌর্য যুগের পরবর্তীকালে যারা ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল তারা হলো গুপ্তরা, বা বলা যায় যে গুপ্ত যুগে, মৌর্য যুগের পর গুপ্ত যুগে ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রচলন ঘটেছিল। ঠিক আছে, তো দেখো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। ঠিক আছে, তো গুপ্তর সাথে তোমরা শুধু শ্রী লাগিয়ে দিলে কি হয়ে যাবে? শ্রীগুপ্ত। তো এই শ্রীগুপ্ত ছিলেন কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তো তিনি আনুমানিক 240 খ্রিস্টাব্দে এই বংশের প্রতিষ্ঠা করেন এবং তিনি মহারাজ উপাধি ধারণ করেছেন। তো তার হাত ধরে গুপ্তদের কি হয়েছিল? উত্থান ঘটেছিল এবং তিনি ছিল গুপ্ত যুগের প্রাথমিক রাজা, বা বলা যায় যে গুপ্তদের মধ্যে প্রাথমিক রাজা যিনি গুপ্ত সাম্রাজ্যের কি করেছিলেন? সূচনা করেছিলেন। সেহেতু গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে শ্রীগুপ্ত। তো তারপর রাজা হন ঘটোৎকচ গুপ্ত। ঠিক আছে, তো শ্রীগুপ্তের মৃত্যুর পর তার পুত্র ঘটোৎকচ গুপ্ত সিংহাসন আরোহণ করেন এবং তিনি পিতার মতোই মহারাজা উপাধি ধারণ করেছেন। এরপর রাজা হন প্রথম চন্দ্রগুপ্ত, যিনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তো শ্রীগুপ্তের হাত ধরে এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলেও এই গুপ্ত সাম্রাজ্যের বিকাশ ঘটিয়েছিল কে? প্রথম চন্দ্রগুপ্ত, যার জন্য তাকে প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয়। তো তিনি যে উপাধি নিয়েছিলেন তা হলো মহারাজাধিরাজ উপাধি। ঠিক আছে, তো তিনি সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। ঠিক আছে, তো দেখো প্রথম চন্দ্রগুপ্তকে কি বলা হয়? প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এবার আমরা তার সম্পর্কে একটু আলোচনা করব। তো দেখো বলা হয়েছে যে তার রাজত্বকাল ছিল 319 থেকে 335 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো তার বৈবাহিক জীবন সম্পর্কে বলা যায় যে শক্তিশালী লিচ্ছবি রাজকন্যা, তার নাম কি? কুমার দেবীকে তিনি বিবাহ করেছিলেন এবং তিনি গুপ্তদের রাজনৈতিক মর্যাদা ও শক্তি বৃদ্ধিও করেন এই বিবাহের মাধ্যমে। ঠিক আছে, তো রাজনৈতিক দিক থেকে এই বিবাহ কি ছিল? একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক আছে, যার মাধ্যমে তাদের কিন্তু যে রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। কাদের? গুপ্তদের। ঠিক আছে, এছাড়া লিচ্ছবিরা তাদের বা লিচ্ছবিদের সাথে তারা মৈত্রী সম্পর্কে আবদ্ধ হয়েছে। ঠিক আছে, তো স্বর্ণ মুদ্রা সম্পর্কে বলা যায় যে তার শাসনকালে রাজা রানীর প্রতিকৃতি খোদিত বিশেষ স্বর্ণ মুদ্রার প্রচলন হয়, যা সাম্রাজ্যের সমৃদ্ধির পরিচয়। তো স্বর্ণ মুদ্রার প্রচলন থেকে বোঝা যায় যে গুপ্ত যুগ কি ছিল? আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল ছিল এবং তার সময়কালে কি হয়েছিল? এই মুদ্রায় রাজা ও রানীর প্রতিকৃতি রচনা করা শুরু হয়ে যায়। ঠিক আছে, এবং কুমার দেবের সাথে রাজা প্রথম চন্দ্রগুপ্তের কিন্তু একাধিক মুদ্রাও আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, এছাড়া তার সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হলো কি? গুপ্তাব্দ প্রচলন। তো 319 থেকে 320 খ্রিস্টাব্দে তার সিংহাসনের সময় থেকে গুপ্তাব্দ বা গুপ্ত বর্ষ পঞ্জিকার সূচনা হয়। ঠিক আছে, এছাড়া সাম্রাজ্য বিস্তার সম্পর্কে বলা যায় যে তিনি মগধ, সাকেত এবং প্রয়াগ পর্যন্ত সাম্রাজ্য বিস্তারও করেছিলেন। ঠিক আছে, তো তিনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের একজন শক্তিশালী শাসক, যিনি প্রাথমিক পর্বে গুপ্ত সাম্রাজ্যকে নানা দিক থেকে বিকাশ ঘটিয়েছিলেন। ঠিক আছে, এছাড়া স্বর্ণ মুদ্রায় রাজা ও রানীর প্রতিকৃতি চালু করেছিলেন তিনি। তার সময়কাল থেকে গুপ্তাব্দের প্রচলন হয়েছিল। ঠিক আছে, এছাড়া বৈবাহিক ক্ষেত্রেও বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও তিনি কিন্তু কূটনৈতিকতার পরিচয় দিয়েছেন। ঠিক আছে, তো তার বিভিন্ন পদক্ষেপের জন্য তাকে কি বলা হয়? গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তো প্রথম চন্দ্রগুপ্তের পর রাজা হন কে? সমুদ্রগুপ্ত। তো তিনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের একজন শক্তিশালী শাসক। ঠিক আছে, তো তার সম্পর্কে বলা যায় যে তাকে ভারতের নেপোলিয়নও বলা হয়। ঠিক আছে, তো ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? সমুদ্রগুপ্ত, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্ত ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পরাক্রমশালী যোদ্ধা, বা বলা যায় যে শক্তিশালী শাসক।
শাসক, ঠিক আছে। তো তার দেহে শতাধিক যুদ্ধের ক্ষত চিহ্ন ছিল বলে জানা যায় এবং তার অসাধারণ সামরিক সাফল্যের কারণেই ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যায়িত করেছেন। তো ভারতীয় নেপোলিয়ন তাকে এই যে আখ্যায়িত করেছেন, কে করেছেন? ভিনসেন্ট স্মিথ, ঐতিহাসিক, ঠিক আছে। তো তোমাদের একটু এটা মনে রাখতে হবে যে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নামে পরিচিত এবং তাকে এই মর্যাদা দিয়েছিলেন কে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, ঠিক আছে। তো দেখো সমুদ্রগুপ্ত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো কি এলাহাবাদ প্রশস্তি। এই প্রশস্তিকে রচনা করেছিলেন তার যে সভাকবি হরিসেন, তিনি এই প্রশস্তি রচনা করেছিলেন এবং এটি হলো একটি হচ্ছে যে শিলালিপি, ঠিক আছে, শিলালিপি। তো দেখো সুতরাং যেহেতু এটি তার সভাকবি রচনা করেছিলেন এবং তার সময়কালে তার রাজত্বকালে নির্মাণ করেছিলেন, সুতরাং এই এলাহাবাদ প্রশস্তি বা এই লিপি থেকে আমরা সমুদ্রগুপ্ত তথা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে একাধিক তথ্য জানতে পারি, ঠিক আছে। তো এই এলাহাবাদ প্রশস্তি থেকে আর্যাবতে তার যে সামরিক অভিযান, সেই অভিযান সম্পর্কে আমরা জানতে পারি যে তিনি উত্তর ভারতেও অভিযান প্রেরণ করেছিলেন এবং কি দক্ষিণ ভারতেও অভিযান প্রেরণ করেছিলেন, ঠিক আছে। তো কবি হরিসেন রচিত করেছেন এটি এলাহাবাদ প্রশস্তি, যেটি আমি একটু আগেই বললাম। তো সমুদ্রগুপ্তের সামরিক অভিযানের কথা জানা যায় এবং উত্তর ভারতের রাজাদের ক্ষেত্রে তিনি প্রসভ্যরণ নীতি গ্রহণ করেছিলেন বলে জানা যায় এবং পরাস্ত রাজাদের তিনি সরাসরি নিজ সাম্রাজ্যভুক্ত করেছেন। তো উত্তর ভারতে তিনি 9 জন রাজাকে পরাজিত করেছিলেন বলে আমরা এলাহাবাদ প্রশস্তি থেকে জানতে পারি এবং 9 জন রাজাকে পরাজিত করে তিনি তাদের সাম্রাজ্য গ্রাস করেছিলেন বা উত্তর ভারতে নিজ সাম্রাজ্য বিস্তার করেছিলেন বলে আমরা জানতে পারি এই এলাহাবাদ প্রশস্তি থেকে, ঠিক আছে। এছাড়াও তিনি দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেছিলেন এবং দক্ষিণ ভারতে তিনি কিন্তু 12 জন রাজাকে পরাজিত করেছিলেন বলে জানা যায়, ঠিক আছে। এবং তাদের রাজ্য তিনি কিন্তু সরাসরি দখল করে নেননি, যেমনটি তিনি উত্তর ভারতের রাজাদের ক্ষেত্রে করেছিলেন, দক্ষিণ ভারতের রাজাদের ক্ষেত্রে কিন্তু তিনি তা করেননি। তিনি কি করেন? তাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দেন এবং তাদেরকে করদ রাজ্যে পরিণত করেছিলেন এবং তিনি মোক্ষ অনুগ্রহ নীতি গ্রহণ করেছিলেন এই সামরিক অভিযানে। প্রথমে তিনি অর্থাৎ রাজাকে মুক্তিদান দিয়েছিলেন এবং শেষে অনুগ্রহ প্রদর্শন করার পর তাদের রাজ্য ফিরিয়ে দিয়েছেন বা করদ রাজ্যে পরিণত করেছিলেন, ঠিক আছে। যে নিজেদের রাজ্য তারা নিজেরা পরিচালনা করতে পারবেন, কিন্তু কার অধীনে থেকে? সমুদ্রগুপ্তের অধীনে থেকে। তো এটাকে বলা হয় কি করদ রাজ্য, ঠিক আছে। তো এই গেল তার অভিযান সম্পর্কে। এবারে দেখো বলা হয়েছে গুপ্ত সাম্রাজ্যের কালপঞ্জি সম্পর্কে, যে 240 খ্রিস্টাব্দে কি হয়েছিল? এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছিল, কে করেছেন? শ্রীগুপ্ত। তারপর 319 খ্রিস্টাব্দে গুপ্তাব্দের সূচনা হয়েছিল প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে, ঠিক আছে, এবং তিনি সাম্রাজ্য বিস্তারও ঘটিয়েছিলেন কিছুটা। তারপরে 365 খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্তের উত্থান ঘটেছিল গুপ্ত সাম্রাজ্যে, যিনি ভারতব্যাপী সাম্রাজ্য কি করেছিলেন? সামরিক অভিযান প্রেরণ করেছিলেন বা সাম্রাজ্য বিস্তার ঘটিয়েছিলেন। তো তাকে ভারতের নেপোলিয়ন বলা হয় এবং তিনি উত্তর ভারত ও দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেছিলেন। তারপরে 380 খ্রিস্টাব্দে স্বর্ণযুগ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের যুগকে বলা হয়। তো তিনি সিংহাসন আরোহণ করেছিলেন। এবার আমরা তার সম্পর্কে আলোচনা করব, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে। তো দেখো বলা হয়েছে যে সমুদ্রগুপ্তের পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসন আরোহণ করেছিলেন। তো তিনি শকদের পরাজিত করেছিলেন বলে উপাধি কি নিয়েছিলেন? শকারি, ঠিক আছে, কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং মালব ও গুজরাট ও সৌরাষ্ট্র অধিকার করে আরব সাগর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং উজ্জয়িনীকে তিনি দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলেন, ঠিক আছে। তো উজ্জয়িনীকে রাজধানী কে স্থাপন করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো তার রাজসভায় কালিদাস, বরাহমিহির, ধন্বন্তরী সহ 9 জন জ্ঞানী ব্যক্তিদের একটি সমাবেশ বা সংগঠন ছিল, যা নবরত্ন সভা নামে পরিচিত, ঠিক আছে। 9 জন জ্ঞানী গুণী পণ্ডিতদের নিয়ে বা ব্যক্তিদের নিয়ে তিনি একটি সংগঠন গড়ে তুলেছিলেন, যা নবরত্ন নামে পরিচিত। এই নবরত্ন তার রাজসভা কি করত? অলংকার করত। তো দেখো গুপ্ত যুগকে কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। কেন বলা হয় এবারে আমরা সেটি আলোচনা করব, ঠিক আছে। গুপ্ত শাসক বা বলা যায় যে গুপ্ত যুগের প্রধান শাসকদের সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন। তো দেখো প্রথমত কি বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল বলে বলা হয়। যেমন আর্যভট্ট কি করেছিলেন? শূন্যের আবিষ্কার করেছিলেন।
বা ধারণা দিয়েছিলেন। এছাড়া দশমিক পদ্ধতি এবং পৃথিবীর আহ্নিক গতি সম্পর্কে বৈপ্লবিক তথ্য প্রদান করেছিলেন। এছাড়া বরাহ মিহির কি করেছিলেন, বৃহৎ সংহিতা রচনা করেছিলেন। ঠিক আছে, এছাড়া সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও এই যুগে বিকাশ ঘটেছিল। যেমন কালিদাস কি কি রচনা করেছিলেন, সাহিত্যের মধ্যে অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম। ঠিক আছে, তো বিভিন্ন সংস্কৃত সাহিত্য তিনি কি করেছিলেন, গঠন করেছিলেন বা রচনা করেছিলেন। এবং এই সময়ে পুরাণ, রামায়ণ ও মহাভারত বর্তমান যে রূপ সে রূপ লাভ করেছিল। ঠিক আছে, এছাড়া শিল্প ও স্থাপত্যে বিকাশ ঘটেছিল, যেমন অজন্তা ও ইলোরার গুহা চিত্র এবং ভাস্কর্য শিল্পের অভূতপূর্ব উন্নতি ঘটেছিল, যা আজও বিশ্ববিখ্যাত। ঠিক আছে, এই যুগে, গুপ্ত যুগে। এছাড়া ধাতুবিদ্যা, যেমন দিল্লির মেহরুলিতে একটি লৌহ স্তম্ভ রয়েছে যাতে গত 1600 বছরেরও ধরে মরিচা ধরেনি। ঠিক আছে, তো তৎকালীন উন্নত ধাতু বিদ্যারও এক অকাঠ্য প্রমাণ পাওয়া যায়। তো বিজ্ঞান ও গণিত, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, ধাতুবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব বিকাশ ঘটেছিল বলে গুপ্ত যুগকে কি বলা হয়, স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে, তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয় গুপ্ত রাজাদের সম্পর্কে এবং গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন, বা গুপ্তদের উত্থান সম্পর্কে। তো আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের কোনো ধরনের কোনো ইনফরমেশন থাকলে কোনো ইনফরমেশন জানার থাকলে তোমরা এই দুটো নম্বরে যোগাযোগ করতে পারো। তো আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।